আজকের গল্প প্রিয়তমা। রং বেরঙের পেন্সিল আর সাদা কাগজ নিয়ে ঘরের এক কোণে বসে আছে তুলি। ছোট ছোট চুলগুলো মুখের ওপর চোখের ওপর অনাহুত অতিথিদের মতো বারবার এসে পড়ছে, কিন্তু তুলির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তুলি এক মনে খুব আগ্রহ নিয়ে কিছু করে চলেছে। ঘরের চারিদিকে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেঁড়া পাতার পর পাতা, তবে তার সাথে রাখা আছে সুন্দর করে সাজিয়ে রাখা বেশ কিছু ছবি। ছবিগুলো দেখলেই বোঝা যায় কত সুন্দর করে মনের ক্যানভাসে যত্ন করে সামলে রাখা অনুভূতিটাকেই যেন সাদা পাতার উপর ফুটিয়ে তোলা হয়েছে। তুলি তখন থেকে সাদা পাতার উপর রং পেন্সিল দিয়ে আঁকিবুকি কেটেই চলেছে। চোখের জল সাদা পাতার উপর টপ টপ করে পড়ে চলেছে, আর রংগুলোকে কিছুটা ছড়িয়ে চলেছে চারিদিকে। কিন্তু তুলি যেটা আঁকতে চাইছে সেটা কিছুতেই যেন আঁকতে পারছে না, কারণ তুলির মনে এখন প্রবল ঝড় উঠেছে, আর তার সাথে মন সমুদ্র প্রচণ্ড উত্তাল। তার প্রবল ঢেউয়ের তোড়ে মন ক্যানভাসে সাজানো সমস্ত রঙিন ছবি যেন ধুয়ে বেরঙিন বিবর্ণ ফ্যাকাশে হয়ে পড়েছে। তুলি আবার সাদা পাতাটা ছিঁড়ে ছুঁড়ে ফেলল, তারপর দুই হাঁটুর মাঝে মাথাটা রেখে হাউ হাউ করে কেঁদে উঠল। তুলির কানে এখনো বাজছে একটাই কথা, কি করে ভাবলি তোকে আমি ভালোবাসি, তোর সাথে ভালো করে কথা বলি, কারণ আমার মনে সিম্প্যাথি আছে তোকে নিয়ে, তাই, আর তাছাড়া অন্য কিছুই নেই। কিন্তু তাই বলে তোকে ভালোবাসা, তোর সাথে জীবনের পথে এগিয়ে যাওয়া, এটা কখনো সম্ভব নয়। তুই আমার বন্ধু হতে পারিস, ব্যাস ওইটুকুই। ওর চেয়ে আর কিছু হওয়ার যোগ্যতা তোর নেই। কখনো নিজেকে ভালো করে দেখেছিস? তুই তো সবার মতো স্বাভাবিক না, তোর জীবন তাহলে স্বাভাবিক কি করে হবে? হতেই পারে না। আর তাছাড়া তোর সাথে নিজের জীবনটাকে জড়িয়ে আমি নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না। তোর চোখে মহান হতে গিয়ে নিজেকে সবার চোখে হাসির খোরাক করে তুলতে পারবো না। সামনে কেউ কিছু না বললেও পিছনে ঠিক মুচকি মুচকি হাসবে। তাই আমি চলি আমার রাস্তায়, আর তুই তোর রাস্তায়। আর হ্যাঁ, যোগাযোগ করার চেষ্টা করিস না একদম। পৃথিবী গোল, যদি দেখা হওয়ার থাকে একদিন ঠিক দেখা হবে। চলি রে, বাই। তুলি তখন আর একটাও কথা বলতে পারেনি। কথাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে গেছিল। তুলি শুধু জল ভরা চোখে দেখেছিল আকাশের একটু একটু করে দূরে চলে যাওয়া, আর মনে মনে বলছিল, সত্যি এই মস্ত বড় আকাশের মতো তোর জীবন, সেখানে আমার কোনো জায়গা নেই। নীল আকাশের বুকে কালো মেঘ ক্ষণিকের তরে জমলেও নীল আকাশের বুকে সবসময় সাদা মেঘ ভেসে বেড়ায়, আর আকাশের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ভুল আমার, আমি বাস্তব ভুলে কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। রং তুলির টানে এক কল্পনার জগৎ সাজিয়েছিলাম। তবে তুই আজ আমাকে আবার বাস্তবের মাটিতে দাঁড় করালি, তার জন্য তোকে থ্যাংক ইউ। তুলি আর এক মুহূর্ত ওখানে না থেকে সোজা চলে এসেছিল বাড়ি, এবং এসে থেকেই নিজেকে ঘরে বন্দি করে রেখেছে এইভাবে। তুলি বিড়বিড় করে বলে উঠল, সব দোষ আমার, সব দোষ। আমি কি করে ভুলে গেলাম আমি একজন কুৎসিত কুরুপা? হ্যাঁ, তাই তো, এটাই সত্যি। ছোট থেকে এটাই তো শুনে আসছি আমি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছ থেকে। এমনকি ছোটতে আমি নিজেকে দেখে নিজেই ভয় পেতাম। কিন্তু
এখানে আমার দোষ কোথায়? ভগবান যাকে যেভাবে পাঠিয়েছে তাকে সে সেভাবেই খুশি থাকতে হবে। আর হ্যাঁ, আমাকেও খুশি থাকতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, নিজের পরিচয় বানাতে হবে। তুলি হাঁটুর ভাঁজ থেকে মাথাটা উঠিয়ে বসল। জল ভরা চোখে চারিদিকে ভালো করে চেয়ে দেখল। সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড হয়ে আছে। তুলি উঠে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো এবং নিজেকে ভালো করে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আর তুলির চোখের সামনে ভেসে উঠতে লাগলো টুকরো টুকরো স্মৃতির ভিড়। ছোট থেকেই তুলি মানসিকভাবে আঘাত পেয়ে পেয়ে বড় হয়েছে, তাই নিজের মধ্যে থাকতেই বেশি ভালোবাসতো। তুলির বন্ধু বান্ধব কমই ছিল। তুলির একমাত্র সঙ্গী ছিল রং পেন্সিল আর সাদা খাতা, যার উপরে তুলি মন খারাপ এবং মন ভালো থাকার অনুভূতি যত্ন করে ফুটিয়ে তুলত। তুলির সাথে আকাশের পরিচয় হয় কলেজে। তুলি প্রথম যেদিন কলেজে যায় সেদিন সিনিয়রদের র্যাগিং এর সম্মুখীন হয়। তুলি নিজের মুখ ভালো করে ওড়না দিয়ে ঢেকে তবেই বাইরে বেরোতো, কারণ লোকেদের অদ্ভুত চাউনি, নাক সিটকানো, মুখ টিপে টিপে হাসা, এগুলো তুলির মনে তীরের মতো বিদ্ধ। আমাদের সমাজ বাহ্যিক দিক থেকে উন্নত হলেও অন্তরের নিজ মানসিকতার শক্ত বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেনি। তাই তো আজও অনেককে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে বড় হতে হয়। কলেজের সিনিয়রদের একটাই দাবি, তুলির ঢেকে রাখা মুখ খুলতে হবে, কিন্তু তুলি তা খুলতে নারাজ। কারণ তুলি জানে মুখের ঢাকা সরালে সবাই চিৎকার করবে, না হলে নাক সিটকাবে। তুলি অনেক অনুরোধ করেছিল, কিন্তু সেই অনুরোধ ওদের কান অবধি পৌঁছায়নি। ওদের মধ্যে একজন টান দিয়ে তুলির মুখ থেকে ওড়না সরিয়ে দিয়েছিল। সাথে সাথে সবাই জোরে চিৎকার করে উঠেছিল। সমস্ত কলেজ ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছিল চাপা গুঞ্জন তুলির কুৎসিত রূপ নিয়ে। তুলি কোনো কথা না বলে নিজের মুখ আবার নিজেই ঢেকে নিয়েছিল। ঠিক তখন ওদের মাঝ থেকে আকাশ এগিয়ে এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল তুলির দিকে। তুলি এই প্রথম কাউকে ওর দিকে বন্ধুত্বের হাত বাড়াতে দেখেছিল। এতদিন ওই বন্ধুত্বের হাত বাড়িয়ে এসেছে সবার দিকে। কেউ বন্ধুত্ব গ্রহণ করেছে, আবার কেউ অস্বীকার। তুলি আকাশের হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব স্বীকার করে নেয়। ধীরে ধীরে তুলির মনে বসন্তের আগমন ঘটে। মন কাননের রঙে বেরঙের ফুল ফোটে এবং প্রজাপতি তার রঙিন ডানা মেলে মন ভ্রমররা গুনগুনিয়ে ওঠে। তুলির মন ক্যানভাসের পাশাপাশি সাদা ক্যানভাসেও ফুটে ওঠে আকাশের সুন্দর প্রতিচ্ছবি। সময়ের সাথে আকাশের পরিবর্তন হয়, আকাশের জীবনে নতুন কারোর প্রবেশ ঘটে। তুলি বুঝতে পারে আকাশ একটু একটু করে ওর থেকে দূরে চলে যাচ্ছে। তুলি কিছুতেই সেটা মেনে নিতে পারে না। তুলির মনের আনন্দ, খুশি, ভালো লাগা সব কিছু এক মুহূর্তের মধ্যে কেমন মন খারাপের মোটা চাদরের আবরণে চাপা পড়ে যায়। তুলি আর সময় নষ্ট না করে আকাশকে ওর মনের কোণে জমে থাকা সমস্ত কথা বলে দেয়। তুলির মুখে এইরকম কথা শুনে আকাশ অবাক হয়ে যায়, কারণ আকাশ তো কোনোদিন তুলিকে সেই চোখে দেখেনি, কোনো রকমের ইঙ্গিত দেয়নি। তুলি সবকিছু নিজেই কল্পনা করে সাজিয়েছে। আকাশ তুলির প্রপোজাল অস্বীকার করলে তুলি আকাশকে বোঝাতে থাকে। আকাশ তখন বলে ওঠে তীক্ষ্ণ তীরের ফলার মতো কথাগুলো, যেগুলো তুলির কানে বাজছে। তুলি নিজের কান দুহাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলে ওঠে না। নিজের মনকে নিজেই বলে ওঠে তুলি, তুই সবার থেকে আলাদা তুলি, তাই তোর জীবন, তোর স্বপ্ন সবকিছু সবার মতো হবে না। তবে তুই যদি লড়াই চালিয়ে যাস তাহলে একদিন সবার মধ্যে থেকেও তুই অনন্য হবি। তুলি
তুলির ঘরে ঢুকে ঘরের এই রকম লণ্ডভণ্ড অবস্থা দেখে এবং তুলিকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির মা আরতি দেবী তুলির পিছনে দাঁড়িয়ে বলে উঠলেন, কিরে, কি হয়েছে? ঘরের কি অবস্থা করেছিস? তার সাথে নিজেরও একই অবস্থা। তুলির সাথে সাথে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আরতি দেবী মেয়েকে নিজের দিকে ঘুরিয়ে চোখের জলটা মুছিয়ে দিতে দিতে বলে উঠলেন, কি হয়েছে? মন খারাপ? কলেজ থেকে এসেই ঘরে ঢুকে পড়েছিস? আজ কলেজের শেষ দিন ছিল বলে খুব কষ্ট হচ্ছে বুঝি? তুলি মায়ের বুকে মাথা রেখে বলে উঠল, আচ্ছা মা, আমি এমন কেন হলাম? সবার মতো কেন হলাম না? আরতি দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই তো সবার মতোই মা, আর তোকে সবসময় তোর বাবা আর আমি কি বলি, কখনো নিজেকে নিয়ে এসব ভাববি না। তুই কোনো অংশে কারো থেকে কম নস। তুই যা পারিস অনেকে হয়তো সেটাও পারে না। সবসময় নিজেকে সবার থেকে একদম আলাদা করবি না। আচ্ছা, এখন নিচে চল, দেখ কে এসেছে। তুলি বলে উঠল, এখন ভালো লাগছে না যেতে। তা কে এসেছে শুনি? আরতি দেবী মেয়ের চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দিয়ে চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলে উঠলেন, নিচে গেলেই দেখতে পাবি। আর এরকম বলতে আছে বাড়িতে কেউ এসেছে, আর তুই নিচে যাবি না, সেটা তো ঠিক নয়, তাই না? তুলি ওড়নাটা নিয়ে নিজের মুখটা ভালো করে ঢাকতে লাগলো। আরতি দেবী বলে উঠলেন, কিরে, এইভাবে মুখ ঢাকছিস কেন? এখন তো তুই বাড়িতেই আছিস। তুলি বলে উঠল, নিজেকে আর ছোট করতে চাই না মা, কারোর কাছে। আরতি দেবী তুলের মুখে জড়ানো ওড়নাটা খুলে দিয়ে বলে উঠলেন, তুই যা, সেইভাবেই সবার সামনে যাবি। এতে লজ্জার কিছু নেই। আর নিজেকে কেন লুকাবি অন্যের কথা ভেবে? বরং ওইটাই বেশি লজ্জার হওয়া উচিত তোর কাছে। তুই যেরকম সেই রকমই থাকবি। যারা তোকে মেনে নিতে পারছে না সেটা তাদের সমস্যা, তোর না। তুলি আর কথা না বাড়িয়ে মায়ের সাথে নিচে নামতে লাগলো এবং কিছুটা নামার পর অবাক হয়ে দাঁড়িয়ে সামনের মানুষটাকে দেখে। আরতি দেবী বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আয়। তুলি বলে উঠল, মা, আমার কলেজের নতুন স্যার এখানে কি করছেন? আরতি দেবী হাসি মুখে বলে উঠলেন, তাই তুই চিনিস? ও তোর কলেজের স্যার? তুলি বলে উঠল, হ্যাঁ, এই তো 1 বছর হলো জয়েন করেছেন। নাম আবির ঘোষাল। মা, জানো তো স্যার খুব ভালো আঁকেন। আরতি দেবী বলে উঠলেন, তাই? বাহ, খুব ভালো। তুলি নিচে নেমে আবিরের সামনে দাঁড়িয়ে বলে উঠল, স্যার, আপনি এখানে? কিছু দরকার ছিল বুঝি? আবির তখন অবাক দৃষ্টিতে চেয়ে আছে তুলির কাজল কালো চোখের দিকে। তুলিকে এইভাবে দেখে প্রথম কিছুটা অবাক হয়ে যায় আবির, কারণ তুলি সব সময় নিজেকে ঢেকে রাখে। পরক্ষণে আবিরের মনটা খুশিতে ভরে উঠল, কারণ আজ প্রথম আবির তুলির পুরো মুখটা দেখল। এতদিন তো শুধু চোখ দুটোই দেখে এসেছে, যা ওকে বারবার আকর্ষিত করেছে তুলির প্রতি। এক অমোঘ টান আছে ওই চোখ দুটোর মধ্যে। তুলির বাবা আশিস বাবু পাশ থেকে বলে উঠলেন, কি স্যার স্যার করছিস? ও তো আমাদের সেই ছোট আবু বাবুরে, মনে আছে তোর? খুব খেলতিস বড় পিসিমণির বাড়ি গেলে ওর সাথে। অবশ্য ও ছাড়া আর তো কেউ খেলতে চাইতো না তোর সাথে। আশিস বাবুর কথাটা বলার সাথে সাথে তুলির মুখটা ছোট্ট হয়ে গেল, কষ্টের কালো চাদরে চাপা পড়ে গেল। সত্যি ওর এই কুৎসিত রূপের জন্য
ছোটবেলায় কেউ ওর সাথে খেলতো না, ভয়ে। সবাই কেমন পেতনি পেতনি করে ডাকতো। মেয়ের ছোট হয়ে যাওয়া মুখটা দেখে কথা ঘোরাতে আশিসবাবু বলে উঠলেন, বাবা, কত বড় হয়ে গেছে আমাদের আবু বাবু! আমি তো প্রথমে চিনতেই পারিনি। তবে ও নিজে থেকে পরিচয় না দিলে চিনতেও পারতাম না। তাই তো ওকে একেবারে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে আসলাম, ভালো করে জমিয়ে কথাবার্তা বলবো বলে। কিন্তু তুই ওকে চিনিস তুলি? স্যার বলছিস যে? তুলি ধীর কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা, উনি আমাদের কলেজের নতুন স্যার। আশিসবাবু বলে উঠলেন, বাহ, তুই কলেজে পড়াস? শুনে খুব খুশি হলাম। বড় হ, আরো বড় হ, জীবনে অনেক উন্নতি কর। তা বাড়ির সবাই ভালো আছে তো? দিদিরা বিলাসপুর থেকে চলে আসার পর ওইদিকে আর যাওয়াই হয়নি আমাদের। আবির আশিসবাবু আর আরতি দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলে উঠল, হ্যাঁ, বাবা মা সবাই ভালো আছে। আমি কলেজে পার্ট টাইম জয়েন করেছি। তবে আমার ইচ্ছে একটা ড্রয়িং স্কুল খোলার। আশিসবাবু বলে উঠলেন, বাহ, খুব ভালো। তুলিও খুব সুন্দর আঁকে, জানিস? নিজের মেয়ে বলে বলছি তা কিন্তু নয়, ওর আঁকার মধ্যে একটা প্রাণ আছে। আবির গভীর দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে বলে উঠল, খুব সুন্দর। আমি অত সুন্দর আঁকতে পারি না। তবে তুলি যদি রাজি থাকে, আমার স্কুলে তুলির চাকরি পাকা। আশিসবাবু আর আবির হেসে উঠল একসাথে। কথার মাঝেই আরতি দেবী সবার জন্য খাবার সাজিয়ে নিয়ে আসলেন। তুলি ধীর স্বরে বলে উঠল, আমি আমার ঘরে যাব মা, ভালো লাগছে না। আরতি দেবী শুধু মোটা মোটা চোখ করে তুলির দিকে তাকালেন, আর তুলি চুপ করে বসে রইল। আশিসবাবু বলে উঠলেন, তুই এখন কোথায় থাকছিস আবির? আবির বলে উঠল, ওই ফ্ল্যাট ভাড়া করে আছি, ভাবছি বাবা মাকেও নিয়ে আসব। আশিসবাবু বলে উঠলেন, ওহো, তা তোর বাবাকে একটু ফোন করতো, কথা বলি। কতদিন কথা হয় না। এই মানুষটা একসময় আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আজ আমি যা কিছু হতে পেরেছি এই মানুষটা পিছনে ছিল বলেই। আশিসবাবু ভাবুক হয়ে পড়লেন। আবির বিনা বাক্য ব্যয়ে ফোন ধরালো। আশিসবাবু ফোনটা নিয়ে বলে উঠলেন, কেমন আছো বিনয়দা? আমি আশিস। তোমার ছেলের সাথে দেখা হলো। আবার পুরনো সম্পর্কগুলো জোড়া লাগবে এইভাবে ভাবিনি কোনোদিন। একদিন বৌদিকে নিয়ে এসো, খুব আনন্দ পাবো। দিদি বিলাসপুর ছেড়ে চলে আসার পর আর তো যাওয়া হলো না ওইদিকে। কতদিন তোমাদের দেখিনি, আসলে খুব ভালো হবে। বিনয়বাবু বলে উঠলেন, ভালো আছি, আর তোদের খবর পেয়েও ভালো লাগলো। তুলিমা নিশ্চয়ই ভালো আছে? হ্যাঁ, যাবো একদিন, তবে গেলে কিন্তু খালি হাতে ফিরবো না, সঙ্গে করে নিয়ে আসবো, মনে আছে নিশ্চয়ই? আশিসবাবু বলে উঠলেন, সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয়ে গেছে দাদা। তবে তোমরা এসে দেখো, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বিনয়বাবু বলে উঠলেন, কিছু পরিবর্তন হয়নি, যা আছে সব একই আছে। রাখি, পরে কথা হবে। আশিসবাবু ফোনটা আবিরকে ফিরিয়ে দিলেন এবং তুলিকে বলে উঠলেন, যা মা, আবিরকে নিয়ে যা তোর ঘরে, ছবিগুলো দেখা, আবিরেরও ভালো লাগবে। তুলি হাসি মুখে উঠে দাঁড়ালো এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, আর আবির তুলিকে অনুসরণ করে পিছন পিছন যেতে লাগলো। তুলি ঘরে ঢুকে বলে উঠল,
আসুন স্যার। আবির ভিতরে ঢুকে ঘরের চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কত সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো ঘরের প্রত্যেকটা কোণ। আবির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলে উঠল, খুব সুন্দর। এই ছবিটা আমাকে দেবে তুলি? ছবিটা দেখে আমি বুঝতে পারছি তোমার জীবনের স্পেশাল মানুষকে কল্পনা করে এঁকেছো। খুব সুন্দর হয়েছে, দেবে ছবিটা আমাকে? তুলির মনটা আবার ডুকরে কেঁদে উঠল। বোবা কান্না নীরবে চোখ ভিজিয়ে দিতে লাগলো। আকাশের বলা কথাগুলো কানে বাজতে লাগলো। হ্যাঁ, সত্যি তুলি এটা আকাশের সাথে নিজের ভালোবাসার জগৎ সাজিয়েছিল কল্পনায়, আর সেটাই রং তুলির টানে ফুটিয়ে তুলেছিল সাদা ক্যানভাসে। কিন্তু সেই কল্পনা যে কল্পনা হয়েই থেকে গেল। সত্যি ওর মতো মেয়েদের এসব কল্পনা করাই উচিত নয়। তুলিকে চুপ থাকতে দেখে আবির বলে উঠল, থাক, এখন দিতে হবে না। যেদিন তোমার মন চাইবে সেই দিন দিও। চলো আমরা একটু ছাদে যাই। তুলি ধীর কণ্ঠে বলে উঠল, তুলির পিছন পিছন আবির এগিয়ে চলল ছাদে। সূর্য তখন পশ্চিম আকাশের কোলে ঢলে পড়েছে। পাখিরা মুক্ত আকাশে ডানা মেলে নিজেদের বাসায় ফিরছে। ছাদের কার্নিশ লাগোয়া কৃষ্ণচূড়া গাছটা লাল ফুলে নিজেকে সাজিয়ে তুলেছে। পরন্ত সূর্যের আলো গায়ে মেখে আর মৃদু বাতাসের দোলায় ফুলগুলো আপন তালে ঝরে চলেছে। আবির আর তুলি এক দৃষ্টিতে চেয়ে রইল দূর দিগন্ত পানে। কারোর মুখে কোনো কথা নেই। দুজন দুরকম মন নিয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ব্যস্ত। গভীর নিস্তব্ধতা কাটিয়ে আবির বলে উঠল, একটা কথা বলবো, যদি কিছু না মনে করো। তুলি বলে উঠল, বলুন না। আবির বলে উঠল, আপনিটা তুমি হলে ভালো হতো। আর তোমাকে মুখ ঢেকে রাখার থেকে খুলে রাখলেই বেশি ভালো লাগে। লোকের কথা ভেবে নিজেকে লুকিয়ে রেখো না, বরং নিজের জন্য নিজেকে মেলে ধরো। আজ আসি, আবার দেখা হবে। তুলি কোনো কথা বলতে পারল না। চোখের কোণটা শুধু জলে চিকচিক করে উঠল। সময়ের স্রোতে পেরিয়ে গেছে অনেকগুলো মাস। এর মধ্যে তুলি আর আবিরের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। আবির অনেক চেষ্টা করেছে সম্পর্কটাকে স্বাভাবিক করার, কিন্তু তুলি চায়নি। সব সময় এড়িয়ে গেছে। তুলি এখন আর নিজেকে কল্পনার জগতে ভাসায় না, বাস্তবের কঠিন মাটিতে দাঁড়াতে শিখে গেছে। তবে আশিস বাবুর আর বিনয় বাবুর সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে গেছে। আজ বিনয় বাবুরা সপরিবারে আসছে তুলিদের বাড়ি। সকাল থেকেই তুলি লক্ষ্য করেছে ওর বাপি মা খুব খুশি আজ। আরতি দেবী একটা কাঁচা হলুদ রঙের শাড়ি বার করে তুলিকে দিয়েছে পরতে। তুলি অবাক হয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পায়নি খুঁজে। তাই পরবে কি পরবে না ভাবতে ভাবতে পরেই নিয়েছে, কারণ হলুদ রং তুলির খুব প্রিয়। ঘরে বসে তুলি এক মনে ছবি এঁকে চলেছে। নিচ থেকে মায়ের ডাক শুনে ধীর পায়ে নিচে নেমে আসে তুলি এবং সামনের দুটো মানুষকে দেখে এগিয়ে গিয়ে প্রণাম করে। বিনয়বাবু তুলির মাথায় হাত দিয়ে বলে ওঠেন, সেই ছোট্ট তুলি কত বড় হয়ে গেছে, কতদিন পর দেখলাম। কি সুন্দর আধো আধো বলিতে জেঠু, ও জেঠু লজেন্স দাও। আর বলবে না। বিনয়বাবুর কথায় সবাই একসাথে হেসে উঠল। বিনয়বাবু বলে উঠলেন, তা সন্ধ্যা
কেমন লাগলো তোমার তুলিমাকে? সন্ধ্যা দেবী বলে উঠলেন, খুব পছন্দ হয়েছে আমার দিক থেকে, হ্যাঁ। বিনয়বাবু হাসি হাসি মুখে বলে উঠলেন, আমার দিক থেকেও হ্যাঁ। আশিসবাবু বলে উঠলেন, আবির আসলো না, ওর মতটাও তো জানা দরকার। বিনয়বাবু বলে উঠলেন, ছেলের পছন্দ বলেই তো আমরা আরো তাড়াতাড়ি এলাম, এবার শুধু 4 হাত এক করার অপেক্ষা। এই কথাটা শুনে তুলির আর বুঝতে বাকি রইল না সারাদিনের এই এত আয়োজন সাজগোজের আসল কারণ কি। মুহূর্তের মধ্যে তুলির চোখ মুখ কঠিন হয়ে উঠল। তুলি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। পিছন পিছন আশিসবাবু তুলির ঘরে আসলেন, কারণ তিনি জানেন মেয়ে এখন কি ভাবতে পারে। বাবাকে দেখে তুলি বলে উঠল, তোমার ফোনটা একটু দেবে, দরকার আছে। আশিসবাবু মেয়ের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোর যদি আপত্তি থাকে তাহলে আমরা জোর করব না। তুই আমার প্রতি এইটুকু বিশ্বাস রাখতে পারিস মা। আসলে তুই যখন ছোট ছিলিস তখন বিনয়দা বলেছিল তোর মেয়েকে আমি আমার ছেলের বউ করব। আমি ভেবেছিলাম সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, এই কথারও পরিবর্তন হয়ে যাবে। তবে এখন মনে হচ্ছে তোর আবিরের সাথে বিয়ে হলে ভালো থাকবি মা। তুই বুঝছিস আমি কি বলছি? আবির ছেলেটা সত্যি বড় ভালো, তার সাথে বিনয়দার বৌদির তো তুলনাই হয় না। তুলি ধীর কণ্ঠে বলল, আমি একটু একা থাকতে চাই বাপি, প্লিজ। আশিসবাবু মেয়ের মাথায় হাত রেখে নিচে চলে গেলেন। তুলি বাবার ফোন থেকে আবিরকে ফোন করল। আবির ফোনটা ধরেই বলে উঠল, হ্যাঁ কাকু বলুন, কিছু দরকার আছে? বাবা মা তো গেছে কথা বলতে, আর আমার কোনো আপত্তি নেই এই বিয়ের ব্যাপারে। কথাগুলো শুনে তুলি দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি তুলি বলছি। আবির ধীর কণ্ঠে বলল, হ্যাঁ বলো। তুলি বলে উঠল, আপনার সাথে কিছু দরকারি কথা আছে আমার, এক্ষুনি দেখা করতে পারবেন? আবির বলে উঠল, আমি ফ্ল্যাটেই আছি, ঠিকানা সেন্ড করে দিচ্ছি, চলে এসো। তুলি বলে উঠল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যে মোবাইলে একটা মেসেজ ঢুকলো। বাপির মোবাইল থেকে নিজের মোবাইলে ঠিকানাটা নিয়ে তুলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে এসে বলল, আমি একটু বেরোচ্ছি, দরকার আছে। আরতি দেবী বলে উঠলেন, এখন কোথায় যাবি? তুলি মাকে আর বলতে না দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, দরকার আছে, চিন্তা করো না, ঘন্টাখানিকের মধ্যেই চলে আসব। তুলি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সবার চোখে মুখে একরাশ চিন্তা ছেয়ে গেল এবং একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি বলবে আর কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ বিনয়বাবুর ফোনটা বেজে উঠল। বিনয়বাবু ফোনটা ধরে বলে উঠলেন, হ্যাঁ আবু বল, বলে ফোনটা স্পিকারে দিল। জানিস আবু, এদিকে তুলিমা আমাদের কথায় রাগ করে কোথায় যেন চলে গেল। আবির বলে উঠল, তোমরা চিন্তা করো না, আর কাকুকে চিন্তা করতে বারণ করো। তুলি আমার এখানে আসছে আমার সাথে কথা বলতে। তোমাদের কাজ হয়ে গেছে, আর বাকি কাজটা আমি সামলে নেব, রাখছি। আবিরের কথায় সবার মুখে হাসি ফুটে উঠল। তুলি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ আর তুলি নিজেকে ঢাকেনি। চোখের কোণে আসা অবাধ্য জলটাকে আলতোভাবে মুছে ট্যাক্সি ধরে আবিরের পাঠানো ঠিকানায় গিয়ে পৌঁছালো।
গাড়ি থেকে নামতেই দেখলো আবির হাসি মুখে দাঁড়িয়ে আছে বিল্ডিং এর নিচে। আবিরকে দেখেই তুলি এগিয়ে গিয়ে আঙুল চেঁচিয়ে বলে উঠল, দেখুন। তুলিকে মাঝপথে থামিয়ে দিয়ে আবির বলে উঠল, আমরা ভিতরে গিয়ে কথা বলি, অযথা বাইরে সিন ক্রিয়েট করে লাভ কি? তুলি আর কথা না বাড়িয়ে আবিরের পিছন পিছন এগিয়ে চলল। ফ্ল্যাটের মধ্যে ঢুকে তুলি ঝড়ের বেগে আছড়ে পড়ল আবিরের উপর এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, সিম্প্যাথি দেখাচ্ছেন আমার উপর মিস্টার আবির ঘোষাল? আমার এই কুৎসিত রূপ দেখে দয়া করতে চাইছেন নাকি সবার চোখে মহান হতে চাইছেন? কোনটা বলুন তো? তাছাড়া আমি বা আমার পরিবার আপনার কাছে দয়া চেয়েছে বলে তো আমার মনে পড়ছে না। কেন এমন মজা করছেন বলুন তো আমার আর আমার পরিবারের সাথে? আবির বলে উঠল, দয়া কেন করতে যাব তুলি? আর তুমি দুনিয়ার চোখে কুৎসিত হলেও আমার চোখে সব সময় সুন্দর। তুলি হো হো করে হেসে উঠে বলল, সুন্দর? ছোট থেকে আমি একটা কথাই শুনে শুনে বড় হয়েছি, আমি কুৎসিত কুরুপা, কারণ আমার এই মুখের কালো জন্মদাগ, যেটা আমার মুখে একটা সাইড পুরো কুচকুচে কালো করে দিয়েছে। আমি ছোটবেলায় নিজেকে দেখলে ভয় পেয়ে কেঁদে উঠতাম। তারপর বড় হওয়ার সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম একটু একটু করে। তারপর আবার জীবনে এক মুঠো দমকা হাওয়ার মতো আকাশ এলো। আমি আমার বাস্তবতাকে ভুলে কল্পনার জগতে উড়তে লাগলাম, কিন্তু বেশি দিন উড়তে পারিনি। আবার বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়লাম। খুব কষ্ট হয়েছিল, কিন্তু নিজের মনকে বুঝিয়েছিলাম আমার মতো মেয়ের জীবন আর 5টা সাধারণ মেয়ের জীবনের মতো নয়। তাই আমাদের কল্পনার জগতে চলা ঠিক নয়, কারণ বাস্তব বড়ই কঠিন। কথাগুলো বলতে বলতে তুলি ধপ করে বসে পড়ল মেঝেতে এবং হাঁটুর উপর মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। আবির তুলির পাশে বসে ওর মুখটা তুলে চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, আমার সাথে একটু এসো, তোমাকে একটা জিনিস দেখাবো, তাহলেই তুমি সব বুঝতে পারবে। তুলি আবিরকে অনুসরণ করে আর একটা ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরে ঢুকে তুলি অবাক হয়ে গেল। চারিদিকে কত সুন্দর সুন্দর ছবি, আর প্রত্যেকটা ছবির বিশেষত্ব হলো কাজল কালো টানা টানা চোখ, যে চোখের ভাষা গভীর, আর চোখ দুটো রং তুলির টানে একেবারে প্রাণবন্ত উজ্জ্বল হয়ে উঠেছে। আবির তুলির চোখের সামনে আঙুল নির্দেশ করে দেখিয়ে বলল, ওই যে ছবিটা দেখছো ঢাকা দেওয়া আছে, ওটাই আমার প্রিয়তমার ছবি, আমার ভালোবাসার ছবি, যে মানুষটা শুধু আমার কল্পনাতে নয়, আমার মনের মধ্যে সব সময় বিরাজ করে। তুলি এক দৃষ্টিতে চেয়ে রইল ঘরের মাঝখানে রাখা ছবিটার দিকে, যেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তুলি এগিয়ে গিয়ে সাদা কাপড়টা সরালো আর ছবিটা দেখে অবাক হয়ে গেল, কারণ ছবিটা ওর, হ্যাঁ হুবহু ওর ছবি ফুটে উঠেছে, তবে অন্য সাজে অন্য রূপে। ঠোঁটের কোণে লেগে আছে আলতো হাসি, চোখ দুটো খুব প্রাণবন্ত, সিথি ভর্তি সিঁদুর, মাথায় টোপর, কপালে লাল টিপ, সাথে চন্দনের ফোঁটা, আর মুখের জন্মদাগের দিকটা খোলা, অন্য দিকটা হাত দিয়ে ঢাকা। আবির তুলির পাশে দাঁড়িয়ে বলল, সেই ছোট্ট থেকে আমার প্রিয়তমা আমার হৃদয়ে বাস করে, আর নব নব রূপে আমার চোখে ধরা দেয়। আমি কলেজে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম,
তোমার চোখ দুটো সেদিন থেকে আমায় ভীষণভাবে আকর্ষিত করেছিল। বারবার আমার মনে হতো তুমি আমার তুলি। তারপর তোমার সমস্ত খোঁজ খবর নিই। সেদিন আকাশ যখন তোমাকে অপমান করেছিল, তখন আমার মনে হচ্ছিল ছুটে গিয়ে আকাশকে ওর বলা প্রত্যেকটা কথার যোগ্য জবাব দিই। পরক্ষণেই নিজেকে সংযত করে নিয়েছিলাম। সেই দিন আমি ইচ্ছে করেই গিয়েছিলাম তোমার বাড়ি, তাতে যদি তোমার মনটা কিছুটা ভালো হয় এই ভেবে। আর ছবিটাও চেয়েছিলাম, কারণ আমি দেখেই বুঝতে পেরেছিলাম ছবিটা তুমি আকাশের সাথে নিজেকে কল্পনা করে এঁকেছো। চেয়েছিলাম যাতে ওই ছবিটা না থাকলে তোমার কষ্টটা যদি একটু কমে। তবে সেই দিন তোমাকে সামনাসামনি দেখেছিলাম। বিশ্বাস করো, তুমি আমার চোখে সুন্দরী। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি তুমি আমার প্রিয়তমা, তুমি অনন্যা, আর আমি তোমাকে ভালোবাসি। তোমার পাশে সারা জীবন থাকতে চাই। তুমি আমার হলে বা না হলে তাতে আমার ভালোবাসার কোনো পরিবর্তন হবে না। এবার তোমার উপর নির্ভর করছে, তুমি আমাকে গ্রহণ করবে নাকি বিসর্জন করবে। তুলি তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের প্রতিচ্ছবিটার দিকে। সত্যি ও এত সুন্দর দেখতে। তুলি আর কথা না বাড়িয়ে ধীর পায়ে চলে আসে ওখান থেকে। চারিদিকে সূর্য তার তীব্র আলো ছড়াচ্ছে। সূর্য মধ্য গগনে বিরাজ করছে আর তার রাগ বর্ষণ করছে প্রকৃতির বুকে। আকাশ এক্কেবারে নীল, কোথাও সাদা বা কালো মেঘের আনাগোনা নেই। সামনে বয়ে চলেছে টলটলে গঙ্গার স্বচ্ছ জল। সূর্যের আলোর ছটায় হীরের মতো জলজল করছে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে জলের মধ্যে দাপাদাপি করছে। কাছে পিঠেই থাকে হয়তো, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই আশেপাশের মানুষজনদের নিয়ে। ওরা নিজেদের জগতে আনন্দ করতে ব্যস্ত। গঙ্গা বক্ষের ওপরের ব্রিজ দিয়ে তীব্র গতিতে একটা ট্রেন হুইসেল দিতে দিতে এগিয়ে গেল নিজের গন্তব্যে। বেশ কিছুক্ষণ নির্জন দুপুরে গঙ্গার পাড়ে বসে ভাবতে থাকে তুলি দুটো ভিন্ন মানুষের কথা। একদিকে আকাশ আর অন্যদিকে আবির। আকাশের মনে ওর জন্য শুধুই সিম্প্যাথি ছিল, আর আবিরের মনে ও প্রিয়তমা, অনন্যা। আকাশ আর পাঁচটা মানুষের মতোই সেদিন তুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল ওর অসুন্দরতাকে। নিজের সুন্দরতাকে ব্যক্ত করেছিল বড় করে, কিন্তু আবির তো ওর মনের সুন্দরতাকে ফুটিয়ে তুলেছে নিজের মনের রং মিলিয়ে। সত্যি কত সুন্দর করে আবির ফুটিয়ে তুলেছে ওর ছবিটা। তুলির মনের মধ্যে ওঠা ঝড় ধীরে ধীরে থেমে যায়। সূর্যের তেজও আস্তে আস্তে কমতে থাকে। তুলি বাড়ি ফেরার পথে রওনা দেয়। আজ যেন নতুন ভাবে জীবন পথে এগিয়ে যাওয়ার পথ খুলে গেছে তুলির কাছে। তুলিকে শান্তভাবে একা বাড়ি ফিরতে দেখে আশিসবাবু, আরতি দেবী, বিনয়বাবু, সন্ধ্যা দেবী উৎকণ্ঠা এবং কৌতূহল দৃষ্টিতে চেয়ে থাকেন তুলির দিকে। তুলি ধীর কণ্ঠে বলে ওঠে, আমি বিয়ে করতে রাজি বাবা। সাথে সাথে আশিসবাবু আর আরতি দেবী মেয়েকে জড়িয়ে ধরেন এবং আশিসবাবু বলে ওঠেন, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস মা। আবির খুব ভালো ছেলে, তুই খুব সুখী হবি। বিনয়বাবু বলে ওঠেন, তুই মেয়ে হয়ে থাকবি মা আমার ঘরে। আমরা খুব খুশি হয়েছি তোর সিদ্ধান্তে। তুলি সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। সকাল থেকে সানাই বাজছে।
বাড়িতে লোকজন, আত্মীয় স্বজনে গম গম করছে। হাসি ঠাট্টা, হই হুল্লোড়, বাতাস একেবারে মুখরিত। আর হবে নাই বা কেন? আজ তুলি আর আবিরের বৌভাত বলে কথা। আবির নিজের হাতে নিজের মনের মতো করে তুলিকে সাজিয়ে তুলেছে। সমস্ত কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র অগ্নি এবং নারায়ণ শিলাকে সাক্ষী রেখে তুলি আর আবির একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আর আজ ওদের ভালোবাসার পূর্ণতার রাত। তুলি গভীর মনোযোগ দিয়ে রং তুলি নিয়ে বসে কিছু একটা আঁকছে, এবং আঁকাটা শেষ হওয়ার সাথে সাথে তুলির ঠোঁটের কোণে একটা আলতো হাসি ফুটে ওঠে। তুলি আঁকাটাকে সুন্দর করে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে। কিছুক্ষণের মধ্যে আবির ঘরে ঢোকে। সারা ঘর সুন্দর করে ফুল দিয়ে সাজানো। ফুলের মিষ্টি গন্ধে ঘর ম ম করছে। হঠাৎ আবির অনুভব করে পেছন থেকে তুলি ওর চোখ চেপে ধরেছে। আবির বলে উঠল, কি হলো তুলি, চোখটা চেপে ধরলে কেন? তুলি আবিরকে বলল, একটু পরেই বুঝতে পারবে, বলে আবিরকে সামনে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর তুলি আবিরের চোখটা ছেড়ে দিল। আবির সামনে তাকিয়ে দেখল ঢাকা দেওয়া পেন্টিং। আবির সময় নষ্ট না করে ঢাকা সরিয়ে ফেলল এবং দেখল সেই দিনের ওর পছন্দ করা ছবিটার থেকেও সুন্দর একটা ছবি। এবং আবিরের এটাও বুঝতে বাকি রইল না এই ছবি দুটো ওদের দুজনার, যেটা তুলির কল্পনায় রঙিন হয়ে উঠেছে। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, এই ভেবে যে তুলি নিজের মন থেকে আকাশকে সরাতে পেরেছে এবং ও তুলির মনে স্থায়ী জায়গা পেয়েছে। আবির নিজের প্রিয়তমা তুলিকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল, আর তুলি পরম শান্তিতে আবিরের বুকে মাথা রাখল। সবসময় সব অনুভূতি মুখে প্রকাশ করতে লাগে না, কিছু কিছু অনুভূতি অনুভব করা যায় নীরবে। প্রকৃতির বুকে রাত তখন তার গভীর নিস্তব্ধতার চাদর ছড়িয়ে দিয়েছে, আর চাঁদ তার সুন্দর রূপলি আলোয় প্রকৃতিকে মোহময়ী করে তুলেছে। রূপলি জ্যোৎস্না গায়ে মেখে আবির আর তুলি একে অপরকে আলতোভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ছাদের কার্নিশের কাছে। ঠান্ডা শীতল বাতাস ওদের শরীরকে ছুঁয়ে যাচ্ছে। দুজনের মনে তখন পরম শান্তি আর ভালোবাসাকে কাছে পাওয়ার অনুভূতি ছড়িয়ে আছে। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে আবির গুনগুনিয়ে উঠল দুকলি রবীন্দ্রসঙ্গীত। অনেক কথা বলেছিলেন কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে। সে কি তোমার মনে আছে? তাই শুধাতে এলেম কাছে। রাতের বুকের মাঝে মাঝে তারা মিলিয়ে আছে সকলখানি। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে। স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। বৃষ্টি ধারার ঝড়ো ঝড়ো ঝাউ বাগানের মরমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে। শেষ হলো গল্প প্রিয়তমা। কলমে শিপ্রা চক্রবর্তী।